পর্ব ৩৭। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হেসকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চাপলো। ফিসফিসিয়ে বলতে চাইলো, আমি জানি না আমি কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে, ওরা ওরা পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চাই। প্লিজ আপনি আমাদের বাঁচান, আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে এক জন্মের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান প্লিজ নেতা সাহেব, আমি আপনাকে ছেড়ে মরতে চাই না, প্লিজ আমাদের সাহায্য করুন। মায়ের কান্নায় হৃদের মন অস্থির হলো, ছটফটে ব্যাকুল হলো মস্তিষ্ক। হুট করে যেন হৃদ বুঝতে পারলো তার বউকে ছাড়া সে একেবারেই অচল। এই মেয়ের কিছু হবে ভেবেই যেন তার নিঃশ্বাস আটকে আসছে। আল্লাহ না করুক তার বউর কিছু হলে। এর বেশি ভাবতে পারল না হৃদ। নিঃশ্বাস আটকে আসার মতো থমকে দাঁড়ালো, বলিষ্ঠ হাত জোড়ার কম্পন অনুভব করলো মুহূর্তেই। হৃদ নিজের সেই কম্পিত হাতের দিকে তাকালো, ডান হাতটা রক্ত ছুপছুপ। হয়তো তখন টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলার সময় দাঁড়ালো কিছুতে লেগে কেটে গেছে। তাজা রক্তের ব্যথায় তার অনুভব হলো না, বরং ভীষণভাবে বুক কাঁপলো, কলিজা নড়ল বউয়ের বিপদের কথা শুনে। হৃদের এতদিন মনে হতো বউকে শুধু সে পছন্দ করে, হৃদ চাইলে ঠিকঠাক সংসার করার মতন, কিন্তু এখন মনে হচ্ছে তার পুরো দুনিয়া ঘুরে এই মেয়ের আগে পাচ্ছে। এই মেয়ের শূন্যতা সে নিতে পারবে না। হৃদের সাধ্যের বাইরে বউকে হারিয়ে বাঁচা। অস্থির উত্তেজিত হৃদের কণ্ঠস্বর কমে আসলো অসহায়ত্বে। এই প্রথম মনে হলো হৃদ অসহায়, ভীষণভাবে অসহায়। এই নারীর সামনে তার ক্ষমতা, টাকা পয়সা কিচ্ছু কাজে দিচ্ছে না। সে পারছে না তার বউকে সেভ করতে। অস্থির হৃদ বিকলতা চেপে ধীর গলায় মায়াকে শুধালো, জান জান রিল্যাক্স, এই তো আমি আছি, কিচ্ছু হবে না তোমার। শুধু একবার ঠান্ডা মাথায় বলো তুমি কোথায় আছো, আশপাশটা চেনার চেষ্টা করো জান। হৃদের নরম স্বরে তীব্র অস্থিরতা ঠাহর করতে পারল না ফোনের ওপাশে থাকা মায়া, বরং একইভাবে ফুপিয়ে গলায় মায়া বলল, আমি জানি না তো আমি কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনতে পারছি না অন্ধকারে। আমাদের কলেজ বাস আমাদের রেখে চলে গেছে অনেক আগেই। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার এক ফ্রেন্ড এই পাহাড়ের মাঝে দৌড়াচ্ছি জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচতে। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব, আমরা দুজনেই আহত। পাহাড়ের একটা গুহায় লুকিয়ে আছি, আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো জানি না। আশেপাশে জঙ্গি ছেলেগুলো আমাদের খুঁজছে, ধরতে পারলেই সব শেষ। ইজ্জত আর আপনাকে দুটোই হারাবো নেতা সাহেব, প্লিজ আমাদের সেভ করুন, প্লিজ প্লিজ। মায়ের আকুতি কথায় হৃদের মেজাজ খারাপে রক্ত টক গিয়ে উঠল রাগে রিরি করে। সে পারছে না মায়াকে চিবিয়ে খেতে। তার না করা সত্ত্বেও মায়া ট্যুরে যাওয়ার বিষয়টা হৃদের মেজাজ খিঁচল। হাতের কাছে থাকা কফির মগটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে মারতে চেঁচালো হৃদ, কই গেছিলি তুই আমাকে না বলে? হৃদ হৃদ, এই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যদি তোর কিছু হয় আমি সব শেষ করে দেবো হৃদ। হৃদের বাকি কথাগুলো শেষ করার আগেই টুট টুট শব্দ করে মায়ের কলটি কেটে যেতেই হৃদের পাগলামো আরো বাড়ল। হৃদ বুঝতে পারছে তার বউ খারাপ কোনো জঙ্গির হাতে পড়েছে। হৃদ মন মস্তিষ্ক অচলে কম্পিত হতে দ্রুত কল মেলালো মায়াকে, অথচ রাফার ফোনের ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। মায়া হেলো হেলো বলে পুনরায় সময় ব্যয় না করে হৃদকে কল করতে গিয়ে বুঝতে পারলো ফোনের ব্যালেন্স না থাকার বিষয়টি। বিপজ্জনক অবস্থায় মায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তার আগেই উচ্চস্বরে মুঠোফোনটি বেজে উঠল অন্ধকার নিস্তব্ধতা কাটিয়ে। ফোন সাইলেন্ট না থাকায় সে শব্দ আশেপাশে ছড়িয়ে পড়তেই মায়া তাড়াহুড়ো করে কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল আশেপাশে জঙ্গি ছেলেগুলোর মাঝে হইচই। মায়ের ফোনের শব্দে তাদের কানে ততক্ষণে পৌঁছে গেল, এবং সেই শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেগুলো একত্র হয়ে খোঁজ করলো মায়াদের। ভাগ্য খারাপ হয় মায়া হৃদের কল রিসিভ করে হেলো বলার আগেই গুহার বাইরে উপস্থিত পেল সেই ছেলেগুলোর। আতঙ্কিত মায়া হৃদের ফোনটি রিসিভ করেও চুপ করে রইল ভয়ে। জড়সড় অবস্থায় অস্থির অনবরত ডাকাডাকি শুনতে পেল। মায়া হৃদের ফোন দুহাতে মুঠোয় চেপে চুপ করে যেতেই গুহার বাইরে জঙ্গি ছেলেগুলো হইচইয়ের কথা শোনা গেল। ঝরঝরে চট্টগ্রামের বাসায় বলতে শোনা গেল একে অপরকে, এই খুঁজখুঁজ, ফোনের আওয়াজটা এদিকে থেকেই আইতেছে। মায়া দুইটা মনে হয় আশেপাশে কোনোখানে লুকাই আছে, তাড়াতাড়ি খোঁজ। মায়া দুইটারে পাইলে জীবনের কষ্ট দিয়া মারুম মানে? মারুফ নামের ছেলেটি কথায় তৎক্ষণাৎ সায় জানালো তিতাস নামের হ্যাংলা পাতলা ছেলেটি। মায়ের উপর খুব প্রকাশ করে বলতে লাগলো, হবাই নতুন মায়াডারে একটু বেশি কষ্ট দিতে হইব। এতে আমাগর সাফিনের অবস্থা খারাপ করে দিছে, হের মাথাটা ফাটাইয়া ভাগ ভাগ করে দিছে। এই মায়া বহুত চালাক, আমাগরে তো দৌড়ানির উপর রাখছে এই মায়াটাই। এই শালির আগে ধরবো সবাই মিলে, কষ্ট করে কই যাব আজকে রাতেই বুঝাবো। এই শালি আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে, তারা তাড়াতাড়ি খোঁজ, আবার পালাইবার আগে।
ছেলেগুলোর চিল্লাচিল্লির কথা ফোনের ওপাশে হৃদের কানেও পৌঁছালো। এই প্রথম আজকে হৃদের বুক কাঁপলো থরথর করে। মনে হলো হৃদের দুনিয়া করছে, থমকে যাওয়ার মতো হৃদের দুনিয়াটা শেষ হয়ে যাবে মুহূর্তেই। হৃদ তার কিছু করতে পারবে না। তার বউ বিপদের মুখে দাঁড়িয়ে। হৃদ ঢাকায় নিজের বাড়িতে। ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে নিজের যতটা সময় লাগবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে। তার বউকে চিরতরে হারিয়ে ফেলবে। হারানোর ভয়ে হৃদের সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে উঠল শরীর। দুর্বলতায় শরীরের শক্তি খুইয়ে পড়তেই পাশের টেবিলটা শক্ত করে আঁকড়ে ধরল। ফোনটা কানে চেপে কম্পিত স্বরে হৃদ বলল, আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেফ রাখতে পারবে বউ? অদা করছি, বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান মেয়ে হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে। শুধু একটুখানি রক্ষা করবে নিজের জান। হৃদের দুর্বলতার বাসা মায়ের কান্নার কারণ হলো। অসাবধানতার বসে ফের ফুপিয়ে কেঁদে উঠতে বাইরের ছেলেগুলো ঠাহর করতে পারলো মায়াদের উপস্থিতির ঠিকানা। হইচই ছেলেগুলো গুহার সম্বন্ধে আসতেই মায়া হৃদের কথার উত্তর করার আগে হাতকে ফোন হাতে নিতেই অপর হাতে রাফার হাতটা চেপে গুহার ভিতরের পথে হামাগুড়ি দিয়ে প্রাণপণ দৌড়ালো বাইরের রাস্তায়। ততক্ষণে ছেলেগুলো বন্ধ গুহার মুখ খুললো মায়ের ডেকে দেওয়া গাছপালা টেনে সরিয়ে। হামাগুড়ি দিয়ে বসে সবার ফোনের আলো গুহার ভিতর ফেলতেই দেখলো মায়ের রাফাকে নিয়ে গুহার ভিতরের পথে চলে যেতে। হইচয়ে চিৎকারে মারব ছেলেটি আগে চেঁচালো, সবার উদ্দেশ্যে বলল, এই তো শালের দুইটারে পাইছি, এইবার যাইব কই, ধরা তো পড়বই। এই তিতাস, তুই পলাশটে নিয়ে গুহার ভিতরে ঢুক, আর আমি রাসেল, সুজন, রতন, মানিক এরা সব গুহার মাথায় শেষ মাথায় দাঁড়াই। শালি দুইটা বাহির হইলেই কেল্লা পথে। এই চল চল সবাই, মাইয়া দুইটারে বাহির হইবার আগে ধরতে হইব। মারব ছেলেটির কথায় তৎক্ষণাৎ তিতাস আর পলাশ নামক ছেলেটি গুহায় ঢুকলো মায়াদের পেছন পেছন। বাকি ছেলেগুলো অন্ধকারের রাস্তায় দৌড়ালো গুহার শেষ রাস্তার দিকে, যেটা দিয়ে মায়াদের বের হওয়ার কথা। চারদিক থেকে বিপদ ঘেরা। মায়া তখনও প্রাণপণ চেষ্টা করছিল দ্রুত বের হতে। এই গুহা যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আতঙ্কিত মায়া রাফা অনুভব করলো ওদের পিছন পিছন জঙ্গি ছেলেগুলো প্রবেশ করেছে গুহায়। বাঁচতে হলে ওদের এই মুহূর্তে কি করতে হবে জানা নেই। তবে মায়া যে কোনো বিনিময়ে নিজের ইজ্জত খুইয়ে মরতে চায় না। মরার আগে সে এমনিই মরবে, মরার হলে এমনি মরবে। মুঠোফোনে হৃদের কলটি অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, যথেষ্ট নেটওয়ার্কের সংযোগ না থাকায়। হৃদ মায়াকে বারবার কল দিবে সেটা মায়া জানে, কিন্তু মায়া কিছুই করার নেই। এই মুহূর্তে মায়ার প্রাণ বাঁচানোর দায়ে দৌড়াচ্ছে না, বরং ইজ্জত খোয়ানোর বয়ে পালাচ্ছে। ভাগ্যক্রমে গুহার শেষ মাথায় আসতেই মায়া দেখলো এই গুহা দুটো সরু পথ দুদিকে চলে গেছে। প্রথম অবস্থায় মায়া বুঝলো না ডান দিকে যাবে নাকি বাম দিকে রাস্তায় যাওয়া উচিত। সময় নষ্ট না করে অনবরত আল্লাহর নাম নিতে নিতে ঘুরে গেল বামের রাস্তায়। ভাগ্য সহায় হয় সেফলি গুহায় মুখ থেকে বের হতেই দেখলো ওদের থেকে অনেক দূরে গুহার অপর মুখে সবাই উৎপেতে দাঁড়িয়ে মায়া রাফাকে ধরতে। আতঙ্কিত রাফা কিছু বলবে তার আগে হঠাৎ পায়ে টান অনুভব করতেই দাঁড়িয়ে থাকা রাফা উল্টে পড়লো মাটিতে। রাফার চিৎকারে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মায়াদের দেখতে পেয়ে হইচই এদিকটাই দৌড়ালো। মায়া দ্রুত রাফাকে টেনে ধরতে চেয়ে বুঝতে পারলো গুহার ভেতরে থাকা তিতাস ছেলেটি রাফার পা আঁকড়ে ধরে আছে, যেতে না দিয়ে। তাড়াহুড়োই মায়া কি করবে বুঝতে না পেরে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারলো গুহার ভিতর। পাহাড়ি লাল বালু মুঠোভর্তি নিয়ে অনবরত ছুঁড়ে মারলো মায়ার মুহূর্তে চেঁচালো তিতাস আর পলাশ নামক ছেলে দুইটা। মায়া হঠাৎ বালুর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তারা নিজেদের চোখ বাজাতে রাফার পা ছেড়ে দিতেই মায়া রাফাকে টেনে তুলে ফের দৌড়ালো পাহাড়ের উঁচু পথে। বেখেয়ালি মায়া রাফাকে বাজাতে গিয়ে তাড়াহুড়োই হাতের ফোনটা সেখানেই ফেলে আসলো। কিছুটা পথ দৌড়াতে দৌড়াতে কানে আসলো ফোনের রিংটনের শব্দ। আতঙ্কিত মায়া পেছন ঘুরে দেখলো গুহার সামনে অল্প আলোয় ফোনটি বাজছে। হয়তো হৃদের কল এসেছে, কিন্তু ফিরে গিয়ে ফোনটা তুলে আনার সুযোগ মায়ার আর ছিল না। ততক্ষণে মায়ের পেছন পেছন জঙ্গি ছেলেগুলোও ছুটছিল। অসহায় মায়া উহু শব্দ করে উঠল কেঁদে। এমন অবস্থায় পরিস্থিতি মায়া শুধু হৃদির কথাই মনে পড়ছে। মনে হচ্ছে এই যাত্রায় মায়া বেঁচে যাক, জীবনে একটা সুযোগ দেখ মায়াকে ওর স্বামীর কাছে ফিরে যাবার। মায়ের কত স্বপ্ন জীবন নিয়ে আজ যেন সব শেষ পথে লাগছে এই অন্ধকার পাহাড়ের পথে দাঁড়িয়ে। উদ্দেশ্যবিহীন মায়াকে দৌড় শেষ হলো উঁচু পাহাড়ের শেষ প্রান্তে এসে। এখান থেকে আগানোর পথ শেষ, সামনে মরণের গহীন খনন, পিছনে জঙ্গির আতঙ্ক, ওদের ফিরে যাওয়ার পথ বন্ধ। এখান থেকে ঘুরে দৌড়াতে চাইলে ততক্ষণে ধরা পড়ে যাবে জঙ্গির হাতে। মায়া রাফা দুজনে হা করে বড় করে নিঃশ্বাস নিচ্ছে একে অপরের দিকে। দুজনের চোখে আতঙ্ক, ভয় আর অশ্রু। এরপর কি হবে দুজনেই জানে। এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত, আবার লাফিয়ে থাকলেও
দাঁড়িয়ে থাকলেও জঙ্গি হাতের মৃত্যু ইজ্জত খুইয়ে অসম্মানজনকভাবে মরতে হবে, এটা নিশ্চিত। দুদিক থেকেই ওদের মৃত্যু নিশ্চিত। পার্থক্য শুধু পাহাড় থেকে লাফ দিলে সম্মানের সহিত মরবে, আর প্রাণের বয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে অসম্মানের সহিত ইজ্জত খুইয়ে মরবে। দুর্বল শরীর দুজনে আঁকড়ে ধরা হাতগুলো অনবরত কাঁপছে। পিছনে ছেলেগুলো হইচয়ে চিৎকারে মায়ার আপা দুজনেই ভয়ে আতঙ্কে পিছনে তাকালো। ছেলেগুলো অনেকটা কাছে চলে এসেছে, যা করার মায়াদের এক্ষুনি করতে হবে। মায়া যখন পাহাড় থেকে লাফ দেবার মনস্থির করছিল, তখনই আতঙ্কিত রাফা কাঁদতে কাঁদতে আকুতির স্বরে বাঁচালো আহাজারি করে বলল, আমি পারবো না মায়া, আমার দ্বারা হবে না এখান থেকে লাফ দেওয়া। আমি মরতে চাই না মায়া, আমি বাঁচতে চাই, আমার ভয় করছে। রাফার হাতটা শক্ত করে চেপে ধরায় মায়া তাকালো রাফার দিকে, একই কান্না মিশ্রিত কম্পিত স্বরে বলল, এর থেকে উত্তম আর সহজ মৃত্যু আমাদের আর হাতে হতে পারে না রাফা। পিছনে 10টা ছেলে আছে, তাদের হাতে ধরা পড়া মানে বুঝিস? তাদের ভোগের কারণ হব আমরা, তারপর তীব্র যন্ত্রণা দিয়ে মরবে। এর থেকে ভালো মরতে যখন হবেই তখন ইজ্জত বাঁচিয়ে আগেই মরে যাই। আমি পারবো না মায়া, প্লিজ আমাকে বাঁচা, আমি মরতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চল। তোর তো অনেক সাহস, চল আবার দৌড়াই। তারপরও লাভ দিতে চাই না, আমি বাঁচতে চাই। রাফার বাঁচার তীব্র আকুতিতে মায়ার কান্না বাড়ল। মরতে কে চায়? মায়া চায় মরতে। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে রাফার যেমন বাঁচার আকুতি জানাচ্ছে, এর থেকেও বেশি মায়ার আকুতি কোনোভাবে ওরা বেঁচে যাক। কিন্তু এরপর কিছু করার নেই ওদের। হৃদের কথায় মায়ার স্মরণে আসতে জ্বর জ্বর চোখে পানি ছেড়ে দিয়ে দুর্বল গলায় বলল মায়া, তোর থেকে বহুগুণ বেশি আমার বাঁচার ইচ্ছা রাফা। আমি বিবাহিত, একটু আগে যার সাথে ফোনে কথা হয়েছিল সে আমার স্বামী। আমার বিপদের কথা শুনে তার পাগলামি ঠাউর আমি এখান থেকেই করতে পেরেছি। কাল সকালে আমাকে জীবিত নাকি মৃত, আমার মৃতদেহটা হলে তার কাছে পৌঁছাবে, সে আমাকে ঠিক খুঁজে বের করবে। শুধু আশপুষ থাকবে, তার সাথে আমার ভালোবাসার লেনদেনটা হলো না। কিছু ইচ্ছে মানুষের অপূর্ণই থেকে থাকে। আমার তোর দুজনেই থাকবে আজ মরে গেলে। আমার তার সাথে তোর থেকে বেশি বাঁচার ইচ্ছেটা ছিল রাফা, কিন্তু বেঁচে ফেরার পরিস্থিতি আমাদের হাতে আর নেই। বর্তমানে হয় পাহাড় থেকে লাফ দিয়ে জান দিতে হবে, আর নয়তো ছেলেগুলোর হাতে নিজেদের মান হারাতে হবে। অপশন দুটো। কতগুলো পাহাড়ি জঙ্গি কুকুরের ভোগ বিলাসের কারণ হওয়ার চেয়ে এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে যখন হবেই তখন ইজ্জত নিয়েই মরবো, চল। মায়া রাফার হাত টেনে ধরতে রাফা ভয়ে আরো কাঁদতে লাগলো। উপস্থিত মৃত্যুর সামনে দেখে কেই বা মরতে চায়? বয়সে দুজনেই ছোট, 17 বছরের কিশোরী। তাদের দুনিয়াটা হচ্ছে রঙিন, বাস্তবতা সম্পর্কে ধারণা নেই। উড়োচণ্ডী মনে, রঙিন স্বপ্ন চোখে সবকিছুই ভালো লাগে। এই বয়সে মেয়েরা রঙিন দুনিয়ায় বাঁচার আকাঙ্ক্ষায় বহু বছরের দেখে, সেখানে হুট করে মৃত্যুকে আলিঙ্গন করাটা বুক ফাটা আর্তনাদের কারণ। মায়া বোঝানো রাফার কাজে দিল না। সে মূলত মরতে চায় না, বাঁচতে চায়, কিন্তু কিভাবে বাঁচবে জানা নেই। মায়া এক হাত দিয়ে নিজের 2 হাত চেপে দাঁড়িয়ে আছে পাহাড়ের শেষ পিণ্ডে। বাছা মারার টানাটানি ততক্ষণে ছেলেগুলো মায়াদের ছুঁই ছুঁই। 10-12 কদম দৌড়ালে হাতের নাগালে, কিন্তু এ অবস্থায় মায়া রাফাকে নিয়ে লাফ দিতে পারছে না। কারণ রাফা নিজে যেমন লাফ দিতে দিচ্ছে না, তেমনি মায়াকেও দিতে দিচ্ছে না, বরং শক্ত হাতে মায়াকে চেপে ধরে আছে। জোরাজুরিতে মায়া ভীষণ আতঙ্কিত হলো। সামনের ছেলেগুলো হাতে একবার ধরা পড়লে সব শেষ। কিন্তু রাফাকে কে বোঝাবে এসব? মায়া আবারও ঘুরে পাহাড়ের তলদেশে অন্ধকার গহীনতা তাকালো। পর মুহূর্তে গাড় ঘুরিয়ে ছেলেগুলোর অবস্থান নিজেদের কাছে ঠাহর করতে পেয়ে মায়া রাফার দিকে তাকালো। এই মুহূর্তে মায়ের ইচ্ছে করছে রাফাকে দুগালে কতক্ষণ চড়াতে। মায়াকে আটকিয়ে মরার থেকে বাঁচতে পারবে এই মেয়ে, নাকি নিজের জন্য আরো বিপদ বাড়াচ্ছে? আতঙ্কিত মায়া কি করবে বুঝতে না পেরে হঠাৎ করে রাফার হাত কামড়িয়ে ধরল নিরুপায় হয়ে। বয়র্ত রাফা ব্যথায় চিৎকার করে উঠতেই সেই সুযোগে মায়া রাফাকে নিয়ে তৎক্ষণাৎ লাফ দিল পাহাড়ের চূড়ায় হতে। মায়াদের লাফের সাথে সাথে আতঙ্কিত মুখে চেঁচালো বাকি ছেলেগুলো। দৌড়ে মায়াদের অবস্থানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো পাহাড়ের অন্ধকার তলদেশে। বয়ার্থ মুখে তারা একে অপরের মুখ চাওয়াচাবিও করলো। মূলত তাদের ধারণাটাই ছিল না মেয়ে দুটো হুট করে পাহাড় থেকে ঝাঁপ মারবে। এই পাহাড়ি এলাকার জায়গায় চেনা তাদের, তারা হলফ করে বলতে পারবে মেয়ে দুটো ওইখানে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যু নিশ্চিত করেছে। এদের মাঝে ছেলেগুলোর সর্দার মারুফরুকটা রেগেমেগে গালি ছুড়ালো মায়াদের উদ্দেশ্যে। দীর্ঘ সময় দৌড়ানোতে হাঁপাতে হাঁপাতে বলল,
শালির বাচ্চারা মরার আর সময় পাইল না। এত উঁচু থেকে পড়ে নিশ্চয়ই এতক্ষণে দেহ ছিঁড়ে বাঘ হয়ে গেছে পাহাড়ি গাছের ডালে। ফ্রিতে বনশিয়ালের খাবার হইল, তারপর আমাদের ধরা দিল না। পূজাত মোটা করে রতন ছেলেটা একইভাবে হাঁপাতে বলল, ভাই যদি মাইয়া দুইটা না মরে এখান থেকে পইরা। মরবো না তো কি করব, এলাকার সবচেয়ে বিপজ্জনক এরিয়া হইল এদিকটাই। দিনের বেলা মানুষে এই এরিয়াতে ঢুকা নিষেধ, আর রাতের বেলা মায়া দুইটা এত উপর থেকে ঝাঁপ দিয়া মরবো না তো বাঁচবো তোর মনে হয়? এরপর যদি না মরে তাহলে নিচে যাও বনে আমাদের থেকেও হিংস্র ডাকাত দল ভাস করে। কম হলেও তারা 300-র বেশি হইব। তারা 10 জন, আমরা 10 জন মায়া দুইটার বুক করতাম, এখন 300 ডাকাত দল বুক করব। শালার আমাদের ভাগ্যটাই খারাপ। স্বীকার করলাম আমরা, আর মজা লইব অন্য কেউ। দূর চল। বিগত 3 ঘন্টা ধরে পাহাড়িয়ান রাস্তায় অলিগলি ধরে পাগলের মতো মায়াদের খোঁজ করে যাচ্ছে আরিফ রাকিবের সঙ্গে কলেজে যাওয়া মায়াদের সিনিয়র কিছু ছেলে পেলে। তখন মায়ার আপনার নিখোঁজ হওয়ার প্রায় 30 মিনিট পর জানতে পারলো মায়া গাড়িতে নেই। জুই শ্রেয়া পাশ থেকে উঠে নিজেদের সিটে গিয়ে বসতেই দেখলো মায়া নেই পাশে। মায়ের কথা মাথায় আসতেই জুই তাড়াহুড়োয় উঠে দাঁড়িয়ে পুরো বাসে চোখ বুলিয়ে কোথাও মায়াকে দেখতে না পেয়ে চেঁচামেচি করে জানালো মায়া বাসে ওঠেনি। আরিফ তখন ক্লান্তিতে বাসের পেছনের সিটে বসে ঝিমুচ্ছিল। জুইয়ের চিৎকারে হঠাৎ মস্তিষ্ক তরাক করে জেগে ওঠে। মায়ের মিসিংয়ের ব্যাপারটা শুনে অবিশ্বাস্যের মতো তৎক্ষণাৎ এগোলো মায়ের খোঁজ করে। যখন পুরো বাস হইচই পড়ে গেল তখন বুঝতে পারলো মায়া সত্যিই মিসিং। আরিফের পুরো দুনিয়া ঘুরে উঠল, চক্র কাটলো। এত করে বোনদের চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত বোনকে হারিয়ে ফেললো কিভাবে? আরিফ আতঙ্কিত ভঙ্গিতে চিল্লাচিল্লি করে দ্রুত বাস থামিয়ে বাকি বাসগুলো মায়ার খোঁজ করতে গিয়ে জানতে পারে রাফা নামের আরও একটা মেয়ে মিসিং আছে বাস থেকে। রাফার বান্ধবী চৈতি জানায় সেটা। চৈতি মনে করেছিল রাফা অন্য বাসে আছে ওর বেস্ট ফ্রেন্ড সোহানির সাথে, কিন্তু মায়ের নিখোঁজের সাথে সাথে বুঝলো রাফাও গায়েব। পরপর 4টি বাসই থামে পাহাড়ি রাস্তার মাঝে। হইচইয়ে সকল স্যার সিনিয়ররা গাড়ি থেকে নেমে পড়লো টেনশনে। এত রাত্রে মেয়ে দুটো কোথায় যাবে? ওনারাই বা কোথায় ফেলে এসেছে মেয়ে দুটোকে? এত কঠোর নজরদারি পরেও এত বড় দুর্ঘটনার জন্য কলেজের কর্তৃপক্ষের কৈফিয়তদারি করতে হবে। এই জন্য মেয়ে দুটো সহি সালামত না পেলে থানা পুলিশ ঝামেলা বাড়বো, কলেজের বদনাম। টেনশনে এক একজন টিচার্স গেমে জবজব হলো। আতঙ্কিত দেখালো এক একজনের ফেস। সবাই ধারণা করলো লাস্ট যখন তারা খাবার হোটেলে বাস থামছিল তখন হয়তো মেয়ে দুটো সেখান থেকেই রয়ে গেছে। ধারণা অনুযায়ী তাই হলো। জুই জানানায় মায়া ওকে বাইরে যাবার কথা বলে বাস থেকে নেমেছিল। তাড়াহুড়োয় আরিফ বাকি টিচার সহ তখনকার হোটেলের ম্যানেজারদের কল করে জানতে চাইলো তাদের হোটেলে কলেজ শিক্ষার্থী দুটো মেয়ে পাওয়া গেছে কিনা বা আশেপাশে খোঁজ নিতে। অল্প সময়ে হোটেলের ম্যানেজার জানায় সেখানে আপাতত কলেজ শিক্ষার্থীদের মতো কেউ নেই। যদি এই সময় কেউ তারা পায় তাহলে অবশ্যই জানাবে আরিফদের। অতিরিক্ত টেনশনের থেকে আরিফের মাথা চক্কর দিয়ে উঠতেই পাশ থেকে রাকিব আর আরিফের বন্ধু তিহান ঝাপটে ধরল আরিফকে। ধরাধরি করে আরিফকে রাস্তায় বসাতে চাইলে আরিফ অস্থির গলায় কলেজ সহকারী অধ্যাপককে বলল, আমাকে একটা টিমের ব্যবস্থা করে দিন স্যার, আমি আমার বোনকে খুঁজবো। আমি বাকি শিক্ষার্থীদের নিয়ে আপাতত চলে যান আপনি, দরকার হলে সকালে আবার আসবেন। ততক্ষণে আমার এদিকে আর্মি ক্যাম্পে যোগাযোগ করছি, তারা আমাদের সাহায্য করবে মিসিং কেসে। আরিফের কথায় স্বেচ্ছায় একদল ছেলে আলাদা হয়ে এগিয়ে আসলো আরিফের সাহায্যের জন্য। 10-15 জনের একটা টিম হয়ে পুরো হোটেলে দিকে যেতে গাড়ি সংকীর্ণতার জন্য আটকে গেল। রাত তখন 10:55 করে। এত রাতে পাহাড়ি রাস্তায় গাড়ি খুঁজে পাওয়া মুশকিল। সেজন্য পুনরায় বাসগুলোতে আবাও আরিফের নিয়ে হোটেলের রাস্তায় গেল। সর্বোচ্চ গতিতে গাড়ি পৌঁছালো সেখানে। সকল স্টুডেন্টদের গাড়িতে লক করে তাড়াহুড়োয় নামলো আরিফ সহ বাকি টিচার্সরা। সকলের আশেপাশে খোঁজ নিয়ে দেখলো সত্যি মায়েদের উপস্থিতি কোথাও নেই। 14 সদস্যের টিম মেম্বারদের জন্য হোটেল থেকে টর্চ লাইট সংগ্রহ করে সর্বপ্রথম আরিফ যেতে চাইল আর্মি ক্যাম্পে। সেখান থেকে আর্মিদের সাহায্যে পাহাড়ের বুকে চড়বে মায়াদের খুঁজতে। এত কিছুর মাঝে মায়ের টেনশনে আরিফ জুইয়ের কথা ভুলে বসলো। সে বের হতে যেতে গিয়েও থেমে গেল দ্বিতীয় বোনের কথা ভেবে। তাড়াহুড়োই আরিফ চলে যেতে গিয়েও ফিরে আসলো জুইয়ের কথা ভেবে। আরিফ চলে গেলে এত রাতে একা জুই কার কাছে দিয়ে যাবে? মায়া নেই, আরিফ নেই, জুই এত রাতে কার কাছে থাকবে? বাসগুলো পুনরায় মুরাদপুর পৌঁছাতে রাত 2টোর উপর হবে। এত রাতে একা মেয়ে হয়ে জুইয়ের পক্ষে সম্ভব হবে না বাসায় একা উঠার। আবার আরিফের সঙ্গে এত রাতে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া সম্ভব না। ওরা জানে না সামনে কি হবে, কোন বিপদ থেকে কোন বিপদ হতে পারে। তারা উত্তেজিত আরিফ এগিয়ে এসে জুইয়ের দায়িত্ব নিয়ে গেল অন্য একজন টিচারের কাছে। হাত জোর করে রুকিয়া ম্যাডামকে বলে গেল তার বোনকে দেখে রাখতে। অন্তত
আজ রাতটা জুইকে ওনার বাসায় রাখতে, কাল সকালে আরিফ গিয়ে নিয়ে আসবে। জুইয়ের সেফটি রেখে যেতেই আরিফ সকলকে নিয়ে চললো আর্মি ক্যাম্পে। পাহাড়ের বুকে চড়তে হলে অবশ্যই তাদের ট্রেনিং প্রাপ্ত একজন ট্রেনার লাগবে, যে তাদের পাহাড়ি পথে দিক নির্দেশনা দেবে, আর্মি ক্যাম্পে নিয়ে যাবে। সেটাও সংগ্রহ করলো হোটেল থেকে একজনকে, আর সেই ট্রেনারের সাহায্যে প্রথমে গেল আর্মি ক্যাম্পে। মিনতি করার মতন তাদের কাছে সাহায্য চাইলে তারা জানালো সকালের আগে তারা কিছুই করতে পারবে না, এত রাতে তাদের দ্বারা কিছু সম্ভব না। আইনি সাহায্য চাইলে আরিফদের অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসহায় আরিফ মায়ের টেনশনে সময় ব্যয় না করে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে একাই চলল বোনকে খুঁজতে। সঙ্গে তাদের 15 সদস্যের টিমটিও ছিল। বয়স্ক ট্রেনারকে নিয়ে পাহাড়ির পথে অলিগলি চলতে গিয়ে বেশ কয়েকজন আঘাতও পেল, তাদের মধ্যে আরিফই ছিল একজন। আশাহত আরিফ বুঝতে পারলো এই রাতে কোনো আইনি সহায়তা পাবে না তারা। সাধারণত মানুষের সাহায্যে কেউ করতে চায় না। মায়াকে হারিয়ে প্রায় ঘন্টা তিনেকের মতো চড়তে লাগলো এই পাহাড় থেকে অন্য পাহাড়ের চূড়ায়। রাত তখন 1টার গড়ে। আরিফের টিম মেম্বার যখন মায়াদের খোঁজাখুঁজিতে ব্যস্ত, তখনই দেখা গেল পাহাড়ি রাস্তার বুক ছেড়ে উজ্জ্বল আলোর কতগুলো ট্রাকের উপস্থিতি। হইচই আর চিৎকারের ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে আশপাশটা। পাহাড়ের উপর থেকে সবাই রাস্তার দিকে তাকাতেই দেখলো বেশ কয়েকটা ট্রাক একত্রে এই দিকটায় আসছে। সবগুলো ট্রাকে মাল বা অন্য কিছু নেই, বরং ট্রাক ভর্তি অসংখ্য ছেলেদের উপস্থিতি। প্রত্যেকের হাতে স্টক, স্টিক আর দা নিয়ে হই হুল্লোড় করছে ক্ষেপ্ত ভঙ্গিতে, কাউকে কুপিয়ে মারার তেজ। এত কিছুর মাঝে আরিফ ওদের টিম বুঝলো না চোখের পলকে এতগুলো ট্রাক, এতগুলো মানুষ কোথা থেকে আসলো, কেনই বা আসলো এ পাহাড়ের বুকে, তাদের কি কাজ? দেখতে দেখতে মুহূর্তের মাঝে সবগুলো ট্রাক রাস্তায় পরপর দাঁড় করাতেই ট্রাকে সবাই হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি করে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো ক্ষিপ্ত ছেলেগুলো। সবার হাতে দা, হকি স্টিক আর উজ্জ্বল আলোর টর্চ বিদ্যমান। চোখের পলকে রকেটের গতির মতো দেখতে দেখতে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়লো পাহাড়ের বুকে। হুট করে এতগুলো মানুষের উপস্থিতি দেখে আরিফ আশ্বস্ত হয়ে তাদের কাছে সাহায্যের জন্য এগোতে চাইল। নিজের গতিপথ বদলিয়ে নিয়ে গেল নিচে। পাহাড়ের তলদেশে নামতে নামতে দেখলো দলবেঁধে আরও অনেকগুলো ট্রাক উপস্থিত হচ্ছে সেখানে। সবগুলো ট্রাকের মানুষ একই রকম হইচই আর চিল্লি চিল্লি কলরব শোনা যাচ্ছে। তাকে বোকার মতন দাঁড়িয়ে থেকে সবগুলো ট্রাক গুনতে চাইলো ওর ধারণা মতে। না হলেও 20টা ট্রাকের উঠতে হবে, লাইন বেঁধে চলছে একটার পর একটা। একটা ট্রাক কম করে 50 জন মানুষ দাঁড়িয়ে থাকার অবস্থায় আছে, তাহলে 20টা ট্রাকে 1000 জন মানুষ তো হবেই। এত মানুষ এত রাতে কোথা থেকে আসলো? তারা এত ক্ষিপ্ত ভঙ্গিতে পাহাড়ের বুকে কি খুঁজছে? রাকিবদের মতো কি ওদেরও কিছু মিসিং নাকি? নির্জন এলাকায় হুট করে অসংখ্য মানুষের আভাস পেয়ে বুক ভরা আশা নিয়ে তাড়াহুড়োয় সেদিকে দৌড়ে গেল আরিফ, রাকিব সহ তাদের দল। হকিস্টিক হাতে ছেলেগুলো কাছাকাছি যেতেই ক্ষিপ্ত ভঙ্গিতে প্রায় একদল ছেলে আক্রমণ করে বসলো আরিফদের। উত্তেজিত পরিস্থিতিতে হুট করে কেউ বা কারা চেহারা দেখার সময় পায়নি, কিন্তু চোখের পলকে এক দফা মার আরিফের উপর দিয়ে চলে যেতে হঠাৎ পরিচিত কণ্ঠে রাহাত সবাইকে ঠেলে থামিয়ে দিতে দিতে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া, আর মারিস না, এটা আমাদের আরিফ ভাই, উনি হয়তো বাবিকে খুঁজছে আমাদের মতো, থাম থাম তোরা থাম। হাতে ঠেলে সবাইকে থামাতে থামাতে লাঠির আঘাত বেশ আহত হলো সবাই। টর্চ লাইটের আলোয় আরিফদের উপর পড়তেই বুঝলো তারা সবাই অতি পরিচিত মানুষ। আরিফ নিজের এলাকায় পরিচিত। রাহাত ও তাদের সঙ্গীদের দেখে উত্তেজনায় ঝাপটে জড়িয়ে তুলল খুশিতে। এই বিপদের সময় এই বুঝি মায়াকে খুঁজছে, সবাই সাহায্য করবে ওর। আরিফ কিছু বলার আগেই রাহাত আরিফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না ভাই, বাবির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় ছেকে হলেও বাবিকে খুঁজে বের করব। শুনলাম বাবির সাথে নাকি আরও একটা মেয়ে মিসিং আছে। রাহাত কাকে ভাবি রাখছে তখনও বুঝলো না আরিফ। আরিফের ধারণা মায়ের সাথে যে মেয়েটা আছে তাকে হয়তো রাহাত ভাবি রাখছে। সেজন্য আরিফ রাহাতকে শুধিয়ে ছাড়াতে ছাড়াতে বলল, তোমাদের বাবির সাথে আমার বোন মায়াও মিসিং, প্লিজ তোমরা আমাদের সাহায্য। আরিফকে বলতে না দিয়ে রাহাত পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, আমরা বাবির জন্য এসেছি আরিফ ভাই। ঢাকা থেকে বায়ও আসছে, বাবিকে আমরা অবশ্যই খুঁজে পাবো ইনশাল্লাহ। আরিফ কিছু বলার আগেই দেখলো সেখানে একে একে উপস্থিত হলো আর্মি, র্যাব, ফোর্সের দল বেঁধে গাড়ির লাল রেল সিগন্যাল জ্বালিয়ে। কে বা কারা আর্মি বা র্যাব বাহিনীকে খবর দিল আরিফ জানে না, তবে এর পিছনে অবশ্যই ক্ষমতাধর কারো হাত আছে। হয়তো সেখানে আরিফ 1 ঘন্টার মতো সময় ব্যয় করেও একটা আর্মি সদস্যকে রাজি করাতে পারলো না ওদের সাথে আসার জন্য। সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দলে দলে আর্মি আর কালো পোশাকধারী র্যাব বাহিনী চলে আসলো মায়াদের খুঁজতে। আরিফ রাকিব শুধু বোকার মতন দাঁড়িয়ে রইল। মূলত তারা বুঝতে পারছে সবাই মায়াদের খুঁজে এসেছে, কিন্তু কে এত বিশাল ক্ষমতাধর আয়োজন করলো দুটো মানুষকে খুঁজতে? আরিফের নিজের ভেতরে কৌতূহল চেপে সবার সাথে পাহাড়ের চূড়ায় চলল মায়াদের খুঁজে।
অল্প সময়ের ব্যবধানে অন্ধকার পাহাড়ি এলাকা হয়ে উঠল দিনের আলোর ন্যায় উজ্জ্বল। পাহাড়ি গাছগাছালি থেকে মানুষের কলরবের শব্দ বেশি। একত্রে হাজার হাজার মানুষের আগমন, বন পশুদের ভয়ার্থ চিৎকার শোনা গেল চারদিকে। চোখের পলকে পাহাড়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আর্মি, র্যাব আর হৃদের পাঠানো হাজার হাজার ছেলে পেয়ে। দূর থেকে যে কেউ দেখলে বলে দিতে পারবে পাহাড়ের বুকে কোনো কিছুর অভিযান চলছে। জড়সড় চারদিকে শুধু আলোর মেলা। সেখানে অল্প সময়ের ব্যবধানে অন্ধকার আকাশে দেখা গেল উজ্জ্বল আলোর কতগুলো হেলিকপ্টার। এতে কে বা কারা আছে আরিফ বাদে সবাই জানে। রাত তখন 1:28 গড়ে। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখা রাউন্ড রাউন্ড ঘুরে নামলো পাহাড়ের উন্মুক্ত রাস্তায়। পাখার তীব্র বাতাসে উপস্থিত মানুষ হতে পাহাড়ের ছোট বড় গাছগাছালি ডালপালা নুইতে নুইতে পড়ছে একে অপরের গায়ে। আশেপাশে মানুষজনের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠছে। সবাই দূরে গিয়ে দাঁড়ালো হেলিকপ্টার থেকে। তীব্র গমগমের শব্দে পরপর 9টি হেলিকপ্টার নামলো একই পাহাড়ের রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে হৃদের সাথে আসিফকেও লাফিয়ে নামতে দেখা গেল। বাকি 8টা থেকে বন্দুক হাতে বডিগার্ডদের লাফিয়ে বের হতে দেখলো সবাই। হৃদকে দেখে আরিফ বুঝতে পারলো এসব ক্ষমতার উৎস কোথা থেকে এসেছে। হয়তো রাফা নামের মেয়েটির সাথে এদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে ভেবে আরিফ হৃদের জন্য এত মাথা কামালো না। তার এই মুহূর্তে বোনকে দরকার। সেজন্য আরিফ হৃদকে দিকে এগিয়ে গেল সামনে। উদ্দেশ্য হৃদকে জানাবে তার বোন মায়াও মিসিং রাফার সাথে। উত্তেজিত হৃদ হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতেই আর্মি, র্যাব ফোর্সের 2জন কমান্ডার এগিয়ে আসলো হৃদের সঙ্গে সাক্ষাৎকারে। অস্থির উত্তেজিত হৃদের মেজাজ বোঝা তাই। হিংস্রর আগে চোখের পাটা ফুলে লাল লাল হয়ে আছে। ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বের গর্জন ছাড়বে যে কোনো সময়। দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখের ভাষা নিশ্চুপ। কালো শার্টের হাতাগুলো টেনে গোটাতে গোটাতে সামনে এগোতে পিছন থেকে আসিফ একটা বন্দুক এগিয়ে দিতেই সেটা দক্ষ হাতে তুলল হৃদ। ডান হাতে বন্দুক চেপে বাম হাতে ট্রিগার পয়েন্ট টানতেই পথ আটকে দাঁড়ালো 2জন কমান্ডার। হৃদকে আশ্বস্ত করতে চাইলো তারা মেয়ে দুটোকে অতি শীঘ্রই খুঁজে পাবে। কিন্তু ক্ষিপ্ত হৃদ তাদের ভালো কথা পোষালো না। মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দি করুন। ছোট বড়, ছেলে বড়, চোর ডাকাত জঙ্গি সন্ত্রাস যাকে পাবেন আমার সবাইকে বন্দি চাই। এই রাতে পাহাড়ের বুকে থাকা একটা মানুষও যাতে পালাতে না পারে সেটা শিওর করুন। আমার সবাইকে সবাইকে বন্দি চাই। গট ইট? হয়ে যাবে মিস্টার খান। আপনি হৃদ ভাই। কমান্ডারের কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হলো আরিফ। উত্তেজনায় কমান্ডারের কথার মাঝেই কথা বলে ফেললো হৃদকে ডেকে। হৃদের খিচে থাকা মেজাজটা তরাক করে তপ্ত আগুনের নেই উজ্জ্বল হয়ে আরিফের উপস্থিতি দেখে মেজাজ হারিয়ে মুহূর্তের মাঝে হিংস্র বাঘের নেই থাবা বসালো আরিফের শার্টের কলারে। চোখের পলকে কারো কোনো কিছু বোঝাই ওঠার আগেই পরপর শক্ত হাসে ঘুষি পড়লো আরিফের নাকের মুখে। উপস্থিত সবাই থমথমে খেয়ে গেল হৃদের হঠাৎ কাণ্ডে। আরিফ দ্রুত সবাইকে ঠেঙ্গিয়ে হৃদকে ঝাপটে ধরল আরিফকে আঘাত করা থেকে। একা আসিফ হৃদকে সামলাতে মুশকিল হতে দেখে পরপর সঙ্গে সঙ্গে আরও 2জন কমান্ডার এসে হৃদকে ঝাপটে জড়িয়ে ধরল আসিফ থেকে ছাড়াতে। টানাটানি করে আরিফের হতে হৃদকে ছাড়িয়ে নিতেই ভয়ঙ্কর মেজাজ চেঁচালো হৃদ। আরিফকে উদ্দেশ্য করে তেড়ে যেতে চেয়ে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলছে আমার বউকে ট্যুরে নিয়ে আসতে? আমার পারমিশন নিছিলি? আহত অবস্থায় পুনরায় হৃদের আঘাত পেয়ে নুয়ে পড়ল আরিফ। হৃদ কেন আরিফকে হঠাৎ আক্রমণ করলো বুঝলো না সে। হৃদের সাথে আরিফের আত্মীয়তা সম্পর্ক আছে, সেই সুবাদে হৃদ আরিফকে আঘাত করার কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আরিফ হৃদ খানের বউকে চেনে না পর্যন্ত। তাহলে সেখানে আরিফ অন্য কারো বউকে ট্যুরে নিয়ে আসবে কিভাবে? আরিফ শুধু তার বোনের দায়িত্বে ছিল, আর এজন্য কারো থেকে পারমিশন নিতে হবে না অবশ্যই। নিয়ে পড়া আরিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বাম হাতে ঠোঁটের আঘাতে রক্তটা পরিষ্কার করতে করতে তাকালো হৃদের হিংস্র চেহারার দিকে। হৃদের বন্দুকের ট্রিগারের দিকে আঘাত করা বেশ কেটেছে আরিফের ঠোঁট। আরিফ ঠোঁটের রক্ত মুছতে মুছতে হৃদকে বোঝাতে চেয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছিলাম। আমার ছোট্ট বোন মায়াকে তো আপনি চিনেন। ও আপনার বউয়ের সাথে মিসিং। আমার ধারণা ওরা হয়তো ওই পাহাড়ি এলাকায় কোথাও আটকে আছে। আরিফের ভদ্র কথায় হৃদের মেজাজ যেন খারাপ হতেই থাকলো। তার বউ হারিয়ে গেছে আর এখনো আরিফ বালের ভদ্রতা দেখাচ্ছে। সে যদি তার বউকে সহি সালামত না পায় তাহলে সবার আগে এই ছেলেকেই মারবে সে ট্রিগার পয়েন্টে রেখে। হৃদ গর্জে উঠে ফের আরিফের দিকে তেড়ে যেতে চাইলে একইভাবে বাধা দিয়ে আসিফ আর বাকি 2জন কমান্ডার। হৃদ তেতে উঠে দাঁত পিষে চেঁচিয়ে বলল, তোর বালের ধারণা আছে ভদ্রলোকের বাচ্চা? তুই জানিস তোর বোন কই আছে?
যে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়ছে, এতক্ষণে কি হয়েছে তাদের সাথে সে ধারণা আছে তোর? করতে পারবি? হৃদের কথায় আরিফ অবিশ্বাস্য গলায় শুধালো, কি? আপনাকে এসব কে বলছে? তোর বোনের ফোন এসেছিল, সে জানিয়েছে সবটা। আরিফ, দোয়া কর তোর বোনের সাথে যাতে কিছু না হয়। যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়বো না। রাত প্রায় শেষের দিকে, সময় তখন 4:21। পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়ে মায়াদের খোঁজার সন্ধান পাওয়া গেল না কেউ। এমনকি মায়াদের তাড়ানো তখনকার সেই 10 জন জঙ্গি ছেলেগুলো ততক্ষণে আটকে পড়েছে আর্মিদের হাতে। কিন্তু জানের বয়ে তারা কেউ মুখ খুলছে না পর্যন্ত। আর না, এরা বলছে মায়াদের তারা হোটেল থেকে তুলে এনেছিল। জিদের কথা মতো পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করে আর্মি আর র্যাব ফোর্স, এমনকি মায়েদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়াতেও র্যাব বাহিনী অভিযান চালিয়ে 300 ডাকাত দলকে আটক করেছে মায়েদের খোঁজে। বিগত 4-5 ঘন্টার অভিযান চালিয়ে দুটো মেয়ের খোঁজ কেউ দিতে পারল না। আর না, জঙ্গি ছেলেগুলোর জানের বয়ে মুখ খুঁজতে চালাচ্ছে মায়েদের পাহাড় থেকে লাফ দেওয়ার বসেটি আটকে রাখা সবার সাথে তারাও কিছু জানে না বলে অজানা সাজলো। জঙ্গি ছেলেগুলোর ধারণা এত উপর থেকে মেয়েগুলো ঝাঁপ দিলে অবশ্যই মরে গেছে এতক্ষণে। যেখানে মৃত্যু মেয়ে দুটো এসে বলবে না তাদের পেছনে কারা এসেছিল তখন। জঙ্গি ছেলেগুলো যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে অবশ্যই প্রাণে বেঁচে যাবে সবার। আর নয়, পরিস্থিতি যে গরম দেখছে, একবার ধরা পড়লে প্রাণ থাকবে না কারো। বয়ার্থ মুখে সকলে বারবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। বুঝতে পারলো মেয়ে দুটো কোনো সাধারণ কেউ ছিল না, ওরা ভুল জায়গায় হাত দিয়েছিল। চারদিকে না হাত পাওয়া ব্যর্থতার সুর শুনতে শুনতে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল হৃদ। মন মস্তিষ্ক টনটন করছে তপ্ত দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতায় তাকে গায়াল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগিয়েও বউকে খুঁজে না পাওয়ার কারণটা ব্যাখ্যা করে তার বউ সহি সালামত আর নেই। দুর্বল শরীরে হৃদ মাথা করিয়ে খেয়ে হারিয়ে পড়তে নিলেই পিছনে ছেলেগুলো হইচই করে তুলল হৃদকে পড়া থেকে। ততক্ষণে হৃদ জ্ঞান হারালো। সবাই ধরাধরি করে ক্যাম্পের দিকে নিয়ে যেতেই সেখানেই সারি সারিভাবে দেখা গেল আরও কিছু গাড়ি আর পুলিশ ফোর্সের উপস্থিতি। ছেলের খবর শুনে মন্ত্রী নিহাল খানও শেষ রাতের দিকে উপস্থিত হয় সেখানে। সিকিউরিটি আরও বাড়িয়ে দিয়ে হৃদের খোঁজ করলো। হৃদকে তাঁবুতে দুর্বল অবস্থায় বেশ হয়ে পড়ে থাকতে দেখে আটকে বসলো হৃদের পাশে। ওনার এত বলিষ্ঠমান ছেলেকে কখনো দেখেনি দুর্বল হয়ে জ্ঞান হারাতে। আজ প্রথম দেখলো ওনার ছেলে জ্ঞান হারিয়েছে। বাবার মনটা যেন হু হু করে উঠল হৃদের টেনশনে। ডাক্তার ব্যবস্থা ছিল তাঁবুতে। পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে যদি কেউ আহত হয় তাহলে তার সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিল আসিফ। নিহাল খান হৃদের পাশে বসতেই আরিফ সবটা জানালো তাকে। তারা এখানে এসেছে মায়াকে নিয়ে সব কিছু না বললেও এতটা জানাই হৃদের সাথে মায়ের একটা হালাল সম্পর্ক আছে। চতুর্দান্তিক নিহাল খানকে আর কিছু ব্যঙ্গে বলতে হয়নি আসিফের। চট করেই বুঝে গেল ছেলের দুর্বল হয়ে জ্ঞান হারানোর কারণটা। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকেও মুহূর্তে দুর্বল হয়ে দেখছে তিনি। ওনার ছেলে তো কিছুই না। হৃদকে ঘুমের ইঞ্জেকশন দিতেই নিহাল খান নিজ দায়িত্বে নিল সবকিছু। বাকি 3টা রাতটা তিনি বিরতিহীনভাবে দাঁড়িয়ে মায়েদের খুঁজে সন্ধান করলো, কিন্তু ফলাফল তখনও শূন্য। হৃদের জ্ঞান ফিরে প্রায় 3 ঘন্টা পর। সকাল থেকে 7টার গড়ে খালি মস্তিষ্কে তরাক করে উঠল কয়েক সেকেন্ড পরপরই। শিট 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 বলে চেঁচিয়ে পাগল পাগল হয়ে বের হলো তাঁবু থেকে। আশেপাশে পরিবেশটা সেই রাতের মতো গমগমে আর উত্তেজিত দেখে বুঝলো তার বউকে এখনো খুঁজে পায়নি। নিহাল খান তাঁবুর বাইরেই দাঁড়িয়েছিল। হৃদকে জেগে উঠতে দেখে তিনি এগিয়ে আসলো। হৃদের চঞ্চল দৃষ্টি আর অস্থির বাচনভঙ্গি দেখে তিনি নিজ থেকে হৃদকে জানালো মেয়ে দুটো নিখোঁজ থাকার বিষয়টি। নিস্তব্ধ হৃদ হু বা হা কোনো শব্দ করলো না, শুধু নিশ্চুপ চোখে বাবার দিকে বারবার চোখ ঘুরিয়ে তাকালো পাহাড়ের দূর পথে। দৃষ্টি শান্ত, মন চঞ্চল। নিশ্চুপ হৃদের অস্থির মনের অবস্থা ঠাকুর ততক্ষণে করতে পারল না নিহাল খান। এগিয়ে এসে ছেলেকে ঝাপটে জড়িয়ে ধরতে হৃদ ভাঙা ভাঙা গলায় একটু করে বলল, আই লাভ হার বাবা, অ্যান্ড আই ওয়ান্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাবো ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। চলবে।